স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। বিজেপি পরিচালক এম নাজমুল ইসলাম দেশ ও জাতিকে অপমানিত করেছেন, তার মতো পরিচালকদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। খেলা যোগে এমনটাই বলেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক ইশরাক হোসেন। বিসিবি নির্বাচন নিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টাকে ঘিরে এনেছেন রাজনীতি, দুর্নীতি ও বাণিজ্যের অভিযোগ। সাকিব মাশরাফি ইস্যুতে আবারও দিয়েছেন ইতিবাচক বার্তাও। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। তুখোড় রাজনীতিবিদের আড়ালে ক্রীড়াঙ্গন নিয়ে ছিল দুচোখ ভরা অকৃত্রিম ভালোবাসা। বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা নিজে খেলোয়াড় ছিলেন, ক্রীড়ামন্ত্রী হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব সামলেছিলেন। ঠিক বাবার মতোই ছেলে ইশরাক হোসেন, তার রক্তেও রাজনীতি আর স্পোর্টস নিয়ে অসম্ভব রকমের পাগলামি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা ৬ আসনের ভোটারদের আস্থা আর ভালোবাসার নাম ইশরাক। ক্রীড়া সংগঠক হিসেবেও আকাশচুম্বী তাকে ঘিরে মানুষের প্রত্যাশা। তাইকোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট পেয়েছেন, আমার সঙ্গে একবার শেয়ার করেছেন। পাশাপাশি টেবিল টেনিস খেলতেন, ক্রিকেট খেলতেন, একটা সময় ক্রিকেটার হতে চেয়েছিলেন, জন্টি রোডসের মতো একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন, সেটাও আমার সঙ্গে শেয়ার করেছিলেন। এই যে নতুন বাংলাদেশ, নতুন সরকার, নতুন করে স্বপ্ন দেখা, এই স্পোর্টস অ্যারেনাটাকে আসলে আপনি নতুন করে কিভাবে দেখতে চান? আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তো চিহ্নিত করা গিয়েছে মোটামুটিভাবে। সকলেই জানি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিছু সমস্যা রয়েছে, প্লাস এখানে কিছু আর্থিক কিছু দুর্নীতির বিষয় রয়েছে। এই বিষয়গুলোকে আমি মনে করি যে সকলে মিলে অ্যাড্রেস করা উচিত। আমরা সেই ধরনের কোনো প্রোগ্রাম চালু করতে চাই যেখানে ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে আমরা প্রতিভাবান যারা রয়েছেন তাদেরকে একটা পেশার দিকে নিয়ে আসবো। নির্বাচন সহ বিসিবির নানা অনিয়ম নিয়ে গত এক বছরে সোচ্চার ছিলেন সবার আগে বাংলাদেশ। তাই দেশ আর দেশের ক্রিকেটের স্বার্থে ইশরাক হোসেন আওয়াজ তুলতে চান বজ্র কণ্ঠে। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও বিসিবিতে এম নাজমুল কাণ্ড সহ নানা রকম অসঙ্গতি ঠিকই তার নজরে এসেছে। তাই কঠিন প্রতিরোধের ইঙ্গিত সব অনিয়ম আর অন্যায়ের বিরুদ্ধে। আমরা সকল কিছু ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থেকেই করতে চাই। সরকারের তখন যে যুব ক্রীড়া উপদেষ্টা ছিল তারা একটা রাজনীতি শুরু করলো। তারা সারা বাংলাদেশে তাদের যারা কাউন্সিলর হয়, আপনারা তো জানেন যে এই ইলেকশন প্রসেসটা কিভাবে হয়। সেখানে জেলা প্রশাসক এক কাউন্সিলর নিয়োগ দেন, সেই কাউন্সিলরের ভোটে হয়। এইটা নিয়ে একটা মহা দুর্নীতি, বাণিজ্য এবং পক্ষপাতিত্বমূলক করে নিজেদের একটা সিন্ডিকেটকে বোর্ডে বসানোর একটা চেষ্টা যখন সরকারের উপদেষ্টার পক্ষ থেকে হলো, তখন তো আমরা বসে থাকতে পারি না। আমার বোর্ডে আসার আসলে সময় নাই, কারণ আমি ফুল টাইম রাজনীতি পলিটিক্স করব। এখানে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি, আর্থিক দুর্নীতির বিষয়টি কারোরই অজানা নয়। এই বোর্ডের কার্যকলাপ কি আসলে এসব আপনার কিছু বলার আছে? এম নাজমুল তো সেটা আমাদের দেশ ও জাতিকে তিনি অপমানিত করেছেন। এটা অবশ্য এই ধরনের বিষয়ে কিন্তু আবার কোনো ছাড় আমরা দিব না। এই বিষয়গুলো তো অবশ্যই সামনের দিনে উঠে আসবে। এটা তো আসলে এই বিষয়ে ছাড় দেওয়ার তো কোনো সুযোগ নেই। আমাদের দেশের আমাদের দেশের আত্মসম্মানের, আত্মমর্যাদার ক্ষেত্রে তো কোনো ছাড় দেওয়ার সুযোগ হবে না। বছর খানেক আগে খেলা যোগে সাকিব মাশরাফির রাজনীতি ইস্যুতে ইশরাক হোসেন বলেছিলেন এই দুই ক্রিকেটার দেশের সম্পদ। তাদের ভিক্টিমাইজ না করে ক্রিকেটের স্বার্থে আলাদাভাবে বিবেচনার পরামর্শ দিয়েছিলেন তখন। সাকিব আল হাসান হয়তো খুব স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশে খেলবেন। এটাকে কিভাবে দেখেন? আবার মাশরাফির ইস্যুটাও যদি বলতেন একটু, তখনকার অবস্থানে আপনি আছেন কিনা এখন? অবস্থান চেঞ্জ কেন হবে? তা ওনারা ক্রীড়াবিদ, তারা ক্রিকেটার, এবং শুধু কোনো যেন তেন ক্রিকেটার না, তারা আমাদের দেশের অ্যাসেট। আর তাদের বিরুদ্ধে যে গণহত্যার যে মামলা, সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় নাই তারা গিয়ে অর্ডার ক্যারি আউট করেছে অথবা নিজেরা হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে। আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই। আর সবশেষে ওনাদের বিরুদ্ধে যদি অন্য কোনো দুর্নীতি সংক্রান্ত বা মানি লন্ডারিং সংক্রান্ত মামলা থেকে থাকে, অভিযোগ থেকে থাকে, সেটা যথাযথ কর্তৃপক্ষের উচিত হবে আইনি পদক্ষেপের মাধ্যমে সেটিকে খতিয়ে দেখা। নাহিয়ান বিন জসিম, একাত্তর। হ্যান্ডশেক বিতর্ক, ব্যাটে বলে একে অপরকে চ্যালেঞ্জ ছোড়া, মুহূর্তে মুহূর্তে ম্যাচের রং বদলে যাওয়া, প্রত্যাশা মাপি
এমন সব উত্তেজনায় দেখা গেল ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে। কলম্বোতে এদিন নিজেদের ইনিংসের সব আলোয় যেন টেনে নেন ঈশান কিষান। 4 ছক্কার ঝড়ে তুলে নেন দাপুটে 50। তবে প্রশ্ন হলো, উসমান তারিক দেখাতে পেরেছেন কি ভেলকি? জানাচ্ছেন পার্থ বণিক। পাক ভারত ক্যাপ্টেনদের মাঝে নো হ্যান্ডশেক, গ্যালারি থেকে জয়সার তীক্ষ্ণ দৃষ্টি, হাতে হাত ধরে দুই দেশের দর্শকরা উত্তেজনায় কাবু। পাকিস্তানের মিস্ট্রি বোলার উসমান তারিক কখন দেখাবেন জাদু? টি-20 বিশ্বকাপে বহুল আলোচিত পাক ভারত ম্যাচে দেখা গেছে এমন সব নার্ভ মোমেন্ট যেখানে পরতে পরতে ছড়িয়েছে চরম এক্সাইটমেন্ট। ম্যাচের শুরুতেই সবার আশায় পানি ঢেলে হ্যান্ডশেক এড়িয়ে যান ভারত আর পাকিস্তানের ক্যাপ্টেনরা। এমনকি একটা বারের জন্য সুরিয়া, সালমান কেউ কারো দিকে তাকাননি। টস জিতে সালমান আঘার ডিসিশন ফিল্ড ফার্স্ট। তবে টস হারলেও সুরিয়া কুমারের মুখে হাসি, কেননা ব্যাটিংটাই যে চেয়েছিলেন তিনি। তবে যতই ব্যাটিং চান, প্রথম ওভারেই অভিষেক শর্মার উইকেট হারাতে হয় ভারতকে। বিনা রানে তাকে তুলে নেন খোদ পাক ক্যাপ্টেন সালমান আঘা। অবশ্য এরপরেই ঈশান কিষানের তাণ্ডব। ভারতের সবচেয়ে ইনফর্ম ব্যাটার তৃতীয় ওভারই হাঁকান 1 ছক্কা আর 2 বাউন্ডারি। ফ্যাল চোখে যা চেয়ে দেখেন শাহিন আফ্রিদি। এরপর সালমান আঘা, সাইম আয়ুব, আবরার আহমেদ সবার ওপরেই ঝাল মেটান ঈশান কিষান। তিলক ভার্মাকে অপর প্রান্তে রেখে দলকে পাওয়ার প্লে টেনে দেন 1 উইকেটে 52 রান। এখানেই শেষ নয়, সপ্তম ওভারেই আবরারকে বাউন্ডারি ছাড়া করে 27 বলে ঈশান তুলে নেন 50। প্রশ্ন উঠতে থাকে, ক্রিজে 2 বাঁহাতি ব্যাটার সত্ত্বেও কেন উসমান তারিককে অ্যাকশনে আনছেন না সালমান আঘা? শেষমেশ ঈশান কিষানের ঝড় থামান সাইম আয়ুব। ভারতীয় ওপেনার মাঠ ছাড়েন 40 বলে 77 রানে। অবশেষে 11তম ওভারে উসমান তারিককে ক্রিজে আনেন সালমান আঘা। তবে সুরিয়া আর তিলক যে আগে থেকেই প্রস্তুত। উসমানের প্রথম ওভারে 6 আর পরের ওভারে তুলে নেন 10 রান। ভারতের রানে লাগাম পরানোর কাজটা করেন সাইম আয়ুব। 15তম ওভারে ব্যাক টু ব্যাক তিলক ভার্মা আর হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে পাকিস্তানকে ম্যাচে ফেরান। উসমান তারিক একদম খালি হাতে যে ফিরেছেন সেটাও নয়। 19তম ওভারে 32 রানে সূর্য কুমার যাদবকে আউট করেন। নিজের 4 ওভারে কোটা শেষ করেন 24 রান খরচায়। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার টোটাল দাঁড়ায় 7 উইকেটে 175 রান। পার্থ বণিক, 71। মহাবিপতে মাইটি অস্ট্রেলিয়া হারলেই বাদ পড়তে হতে পারে বিশ্বকাপের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। জিতলেও আছে হিসেব নিকেশের মারপ্যাচ। টিকে থাকার লড়াইয়ে অজিদের এবারের প্রতিপক্ষ কো-হোস্ট শ্রীলঙ্কা। ইনজুরি জর্জরিত দলটা কি পারবে প্রত্যাবর্তন করতে? খেলা শুরু সোমবার সন্ধ্যা 7:30টায়। কোহিনুর কর্নার রিপোর্ট। 2007 সালের অঘটনকে যারা ভুলে গিয়েছিলেন তাদের জন্যই বোধহয় শেভরনদের অমন পারফরমেন্স। জিম্বাবুয়ের জুজুতেই অজিদের মুন্ডুপাত। র্যাঙ্কিং এর 11 নম্বর দল, যারা কিনা গেল আসরে কোয়ালিফাই করতে পারল না, সেই তাদের কাছে হেরে জীবন মৃত্যু সন্ধিক্ষণে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। চারিদিকে ফিসফাস। ঘটবে না তো অস্ট্রেলিয়ার অকাল বিদায়? কোন সমীকরণে ম্যাক্সওয়েলরা যাবে বিশ্বকাপের সুপার 8-এ? গ্রুপ বি এর টেবিল দেখলে আজ করা যায় খানিকটা। পরের 2 ম্যাচ শুধু জিতলেই হবে না, অস্ট্রেলিয়াকে ঠিকঠাক রাখতে হবে রান রেটটা। কারণ টানা 2 ম্যাচে জিতে রান রেটে এগিয়ে লিডার বোর্ডের শীর্ষে শ্রীলঙ্কার সমান পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে আছে টেবিলের 2-এ। অজিদের পরের প্রতিপক্ষ টুর্নামেন্টের কো-হোস্ট শ্রীলঙ্কা, আর শেষ ম্যাচে প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে এরই মধ্যে ছিটকে পড়া ওমান। আগের অস্ট্রেলিয়ার জন্য কাজটা খুব একটা কঠিন না হলেও এবারের দলটা একটু আলাদা। 2009 সালের পর প্রথমবার আইসিসির কোনো টুর্নামেন্টে ফেমাস 5কে ছাড়াই বিশ্বকাপে অস্ট্রেলিয়া নেই। প্যাট কামিন্স, হ্যাজেলউড, স্টার্ক, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ। তারপর ইনজুরিতে জর্জরিত দলটা। অবিশ্বাস্য ফর্মহীনতায় ভুগছেন গ্লেন ম্যাক্সওয়েল, নরবরে ক্যামেরন গ্রিন। হোয়াইট বল স্পেশালিস্ট বোলার বলতে নাথান এলিস আর লেগি অ্যাডাম জাম্পা। শেষ 5 ম্যাচে অস্ট্রেলিয়ার জয় কিন্তু কেবল একটা। শ্রীলঙ্কার বিপক্ষে হেড টু হেড পরিসংখ্যান অবশ্যই এগিয়ে অস্ট্রেলিয়া। শেষ 5 লড়াইয়ে অজিদের 3 জয়ের বিপরীতে লঙ্কানরা জিতেছে 2 ম্যাচ। তবে হোম অ্যাডভান্টেজের ফায়দা তুলে হোস্টরা এই যাত্রায় আছে খানিকটা আপার হ্যান্ডে। অজিদের হারিয়ে সুপার 8-এ যেতে মরিয়া দাসুন সানাকার দল। পাল্লে কেলেতেই হবে ক্যাঙ্গারুদের ভাগ্য নির্ধারণ।
2021 টি-20 বিশ্বকাপেও এমন বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের কাছে লজ্জার হারে কঠিন সমীকরণে পড়ে দলটা। পরে অবশ্য ট্রফিটাও ওদের হাতেই উঠেছিল। তাই তো এসবে ট্রাভিস হেডের খুব একটা মাথা ব্যথা নেই। সবাইকে মনে করিয়ে দিয়েছেন 2023 ওডিআই বিশ্বকাপের সিনারিওটা। অজি কাপ্তান যেন বলতে চেয়েছেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াই। কোহিনুর কণা, 71। লঙ্কার পর বাংলাদেশ নারী এ টিমের সামনে এবার থাই ডিশ। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 4 রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ নারী এ দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার দুপুর 1টায় স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলার বাঘিনীরা। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে 99 রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে থাইল্যান্ড। টাইগ্রেসদের বিপক্ষে তাই আত্মবিশ্বাসী স্বাগতিকরা। নেট রান রেটে পিছিয়ে থাকলেও থাইল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প দেখছে না বাংলাদেশের ক্যাপ্টেন ফাহিমা খাতুন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়টা কঠিন ছিল, যেখানে বড় অবদান রাখেন সানজিদা আক্তার। 3 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট তুলে নেন তিনি। তাই থাইল্যান্ডের বিপক্ষে সানজিদাই হতে পারেন টাইগ্রেসদের ট্রাম্প কার্ড। তরুণদের মাঝ থেকেই ক্রীড়ামন্ত্রী খুঁজছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনেক হিসেব নিকেশের গুরুত্বপূর্ণ পদটিতে দেখা যেতে পারে সাবেক ফুটবলার আমিনুল হককে। ঢাকা 16 আসনে পরাজিত হলেও দেশের খেলাধুলার আর্মব্যান্ড পড়তে পারেন সাফ জয়ী সাবেক অধিনায়ক। তবে এখনও নিশ্চিত করে কিছু বলেননি বিএনপি। হাসান সজীবের রিপোর্ট। নির্বাচনের খেলা শেষ, এবার নতুন ইনিংস শুরু করবে বাংলাদেশ। পুরো দেশ তাকিয়ে কে হাল ধরতে মাঠে নামবেন বাংলাদেশের খেলাধুলার। ড্রেসিং রুম থেকে সবুজ গালিচায় যেমন দরকার একজন দূরদর্শী অধিনায়ক, তেমনি দেশের স্পোর্টসও খুঁজছে একজন ভিশনারি ক্রীড়ামন্ত্রী। বড় বড় কিছু নাম ঘুরছে আলোচনায়, কিন্তু শেষ বাঁশি বাজলে কার হাতে যাবে সেই দায়িত্ব? সোশ্যাল মিডিয়ার গুঞ্জনে এ তালিকায় উঠে এসেছে বিএনপির প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ফুটবলার ও দৌড়বিদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সহ বেশ কয়েকজনের নাম। তবে ভোলা 3 আসনের সাংসদ হাফিজউদ্দিন এ গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। না, কোনো অভিজ্ঞতা এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? মানে যদি আপনাকে খেলাধুলায় আরো অন্য কাউকে, আরো ইয়াং কাউকে, এনার্জেটিক কাউকে দেওয়া উচিত। খেলাধুলা তো অনেক দৌড়াদৌড়ির ব্যাপার, অনেক সময় দিতে হবে। খেলাধুলায় ইয়াঙ্গার কাউকে দিলে ভালো। আমাদের অন্য কোথাও দিলে ফাইন, যেখানে দেয় চেষ্টা করব দেশকে সার্ভিস দেওয়ার জন্য। তবে কে হচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত ক্রীড়ামন্ত্রী? এ প্রশ্নে ক্লাসের ফার্স্ট বয় সাবেক তারকা ফুটবলার আমিনুল হক। তবে ঢাকা 16 আসন থেকে প্রত্যাশিত জয় না মেলায় সেটা কিছুটা ফিকে হয়ে গেছে। তবে সূত্র বলছে আমিনুল হকের উপরই ভরসা রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। টেকনোক্রেট কোটায় কি ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব উঠছে সাবেক সাফজয়ী কাপ্তানের ওপর? ভালো, আমিনুল বা এই ধরনের একজন ইয়াং এনার্জেটিক পলিটিক্যাল লিডার থাকলে তো খেলাধুলার জন্য ভালোই হতো। দেখা যাক আমাদের চেয়ারম্যান কাকে দায়িত্ব দেন। আমিনুলের পরাজয় আমরাও একটু দুঃখিত। ইয়াং কাউকে ক্রীড়ার দায়িত্ব দিতে চায় বিএনপি, তবে খেলোয়াড় না হলেও সংগঠকদের মধ্য থেকে এই দায়িত্ব বন্টন করা হতে পারে। আছে 3-4 জন ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ক্রীড়ার কর্মকর্তা। খেলোয়াড় না হলেও তাদের অর্গানাইজেশনের ক্রীড়া সংগঠক হিসেবে তাদের ভালো অভিজ্ঞতা আছে। তাদের মধ্যে থেকে একজন বেছে নিলে ভালো হবে। হাসান সজীব, 71। ধন্যবাদ। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। 2026 বিশ্বকাপ জয়ের হাতছানি তার সামনে। আর সেই জার্নিতে CR7 বন্দনায় মুখর কোচ রবার্তো মার্টিনেজ। রনকে ম্যানেজ করা খুব সহজ কাজ। তার অন্তর্ভুক্তিতে দলের আত্মবিশ্বাস বাড়ছে অবিশ্বাস্যভাবে। তাজিন খন্দকারের রিপোর্টে বিস্তারিত। স্টেডিয়ামের আলো নিভে গেলে, গ্যালারির শব্দ থেমে গেলেও একটি নাম ধরিত হতেই থাকে। 41 বছর বয়স তার। হ্যাঁ, 5 ফেব্রুয়ারি 2026-এ তিনি 41-এ পা দিয়েছেন। যে বয়সে বেশিরভাগ ফুটবলারের জার্সি ঝুলে থাকে মিউজিয়ামে, সেখানে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও মাঠে দৌড়াচ্ছেন, গোল করছেন, লিখছেন ইতিহাস এবং প্রতিটি চিৎকারে বিশ্বকে মনে করিয়ে দিচ্ছেন, আমি এখনো শেষ হইনি। এই নামটা এখনো উচ্চারিত হয় আগের মতোই সমস্বরে। অনেকে ভেবেছিলেন সময় হয়তো থামিয়ে দেবে তাকে, কিন্তু সময় যেন তার সঙ্গেই দৌড়াচ্ছে।
CR7 যেন শেষের গল্প লিখতেই জানে না। পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রোনালদোকে ম্যানেজ করা খুবই সহজ। তিনি আরও বলেন, হ্যাঁ, রোনালদোকে ম্যানেজ করা খুব সহজ, কারণ তিনি অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে আলাদা। তিনি জীবন্ত মানদণ্ড। তার উচ্চমান, কাজের প্রতি প্রত্যাশা এবং খেলার প্রতি প্রতিশ্রুতি অন্য যে কারো থেকে তাকে আলাদা করে ফেলে। পর্তুগালের জন্য তিনি এক উৎকৃষ্ট উদাহরণ। জাতীয় দলের প্রতিনিধিত্ব কিভাবে করতে হয় সেক্ষেত্রে রোনালদো সৃষ্টি করেছেন অনন্য এক দৃষ্টান্ত। সবসময় রোনালদো অনুশীলনে সবার আগে আসেন এবং সবার শেষে ট্রেনিং গ্রাউন্ড থেকে যান। তার ফিটনেসের প্রতি তার ভিন্ন রকম এক ফ্যাসিনেশন। রোনালদো সবসময় ফাইট করার জন্য প্রস্তুত থাকেন। তার উপস্থিতি শুধু গোল এনে দেয় তা না, তার অন্তর্ভুক্তি মানে আত্মবিশ্বাসের ঢেউ, লড়াইয়ের আগুন আর নেতৃত্বের ঝড়। 5 বারের ব্যালন ডি'র জয়ী এই কিংবদন্তি এখন চোখ রেখেছেন 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের দিকে। তিনি নিজেই বলেছেন এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ হবে, কিন্তু মার্টিনেজের উত্তর একেবারে স্পষ্ট। দলে জায়গা পাওয়া আবেগের বিষয় নয়, পারফরমেন্স দিয়েই তা প্রমাণ করতে হয়। আর রোনালদো এখন সেই পারফরমেন্সটাই দেখিয়ে যাচ্ছেন, তাই তার দলে জায়গা পাওয়ার বিষয় নিয়ে কোনো চিন্তাই নেই। প্রতিটি ম্যাচে রোনালদো প্রমাণ করে যাচ্ছেন বয়স শুধুই একটা সংখ্যা। প্রতিটি গোলে তিনি চিৎকার করে বলছেন, আমার গল্প এখনো শেষ হয়নি, এখনো যে অনেকটা যাওয়া বাকি। তাজিন খন্দকার, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।